হ্যালো স্টুডেন্ট, আশা করি সব ভালো আছে। তো সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আমরা আগের দিন পর্যন্ত লরেঞ্জ ফোর্স সম্পর্কে খুব ভালো করে বুঝেছি। লরেঞ্জ ফোর্সে দেখেছিলাম যে একটা তড়িৎগ্রস্ত কণা একটা আধানকে যদি কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে বা একটা কোণ করে ছোড়া হয়, তাহলে সেই আধানটা একটা বল অনুভব করে এবং সেই বলের প্রভাবে সেই আধানটা চৌম্বক ক্ষেত্রের চারিদিকে ঘুরতে থাকে, যেটাকে আমরা বলেছিলাম সাইক্লোট্রন, তাই না? যদি 90 ডিগ্রি কোণ করে ছড়া হয় তাহলে সেটা এমনি ঘুরতে থাকবে, আর যদি 90 ডিগ্রি ছাড়া অন্য কোণ করে ছড়া হয় তাহলে সেটা ঘুরতে ঘুরতে ওপর থেকে উঠে যাবে। ঠিক আছে, অর্থাৎ তার গতিটা হবে একটা স্প্রিংয়ের মতো। স্প্রিং যেমন পেঁচানো থাকে সেরকম পেঁচানো গতি হবে। তো সেখানে দেখেছিলাম যে একটা আধানকে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি তাহলে সে একটা বল অনুভব করবে। আজকে আমরা যেটা দেখব, সে একটা তড়িৎবাহী তারকে যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, তাহলে সেও কিন্তু একই রকমের বল অনুভব করবে। কারণ কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তার মানে হচ্ছে তারের মধ্যে দিয়ে আধান যাচ্ছে, তার মানে আধানটা বল অনুভব করছে, মানেই সেই তারটাও বল অনুভব করছে। আজকে আমরা সেই তারটা কতটা বল অনুভব করবে তার রাশিমালা বার করবো। ঠিক আছে, তো চলো দেখো, প্রথম কোশ্চেনে দিয়েছে কোনো চৌম্বক ক্ষেত্রে অবস্থিত তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বলের রাশিমালা। মনে করো এইদিকে একটা তার আছে, ঠিক আছে, তারের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে। তো এইখানে মনে করো বি ম্যাগনেটিক ফিল্ড আছে, একটা অ্যাঙ্গেল করে রেখেছি, এখানে থিটা অ্যাঙ্গেল করে আছে। তো এই তারটা কত বল অনুভব করবে এবং কোন দিকে সেই বলটা হবে সেটা আমরা বার করব। তো আগের দিনে আমরা যে লরেঞ্জ ফোর্সটা দেখেছিলাম, সেই লরেঞ্জ ফোর্সটা ছিল কিউ ইন্টু ভি ক্রস বি। ঠিক আছে, কিউ ইন্টু ভি ক্রস বি। যদি আমি মনে করি যে এই তারের মধ্যে দিয়ে ডিকিউ সময়ে, ডিটি সময়ে ডিকিউ পরিমাণ আধান যায়, যদি ধরি যে ডিকিউ সময়ে ডিটি পরিমাণ আধান যদি যায়, এটাকে যদি ধরে নিই পরিমাণ আধান যায়, তাহলে আই সমান লিখতে পারি ডিকিউ ডিটি। এবার এই আধানটার উপর কতটা বল কাজ করবে সেটাকে যদি ডিএফ বলি, তাহলে সেই ডিএফ সমান হবে ডিকিউ ইন্টু ভি ক্রস বি। ঠিক আছে, যে ডিকিউ পরিমাণটা আধানটা যাচ্ছে তার উপর যে বলটা কাজ করবে সেটা হচ্ছে ডিকিউ ইন্টু ভি ক্রস বি। এবার আমরা ডিকিউটা থাকলো, ভিটাকে লিখতে পারি ডিএল ডিটি ক্রস বি, তাই তো? ডেল্টাকে ডিএল ডিটি হিসাবে লিখতেই পারি। এখন এই ডিটিটা যদি ডিকিউ নিচে চলে যায় তাহলে ডিকিউ ডিটি ইন্টু ডিএল ক্রস বি হবে। এখন ডিকিউ ডিটি মানে হচ্ছে আই কারেন্ট, তাহলে আইডিএল ক্রস বি হবে। বা আমি যদি এই ফোর্সের ইকুয়েশনটা যদি লিখি, ডিএফের যদি ইকুয়েশন লিখি, তাহলে লিখবো সেটা কত, আইডিএল বি সাইন থিটা। ক্রস প্রোডাক্টটা যদি ভাঙি তাহলে আমাদের ক্রস প্রোডাক্ট সাইন থিটা আসবে। এক্ষেত্রে ফোর্সটা কোন দিকে হবে বুঝতে পারছি, ডিএল ক্রস বি আছে, অর্থাৎ এই দিকে যদি কারেন্ট দেখছে সেই দিকটা হচ্ছে ডিএল, সেখান থেকে বি এর দিকে আমি ক্রস প্রোডাক্ট করবো, মানে আইডিএল মানে এখানে ডিএল থেকে বি এর দিকে ঘোরাবো, বুড়ো আঙুলটা ভেতরের দিকে দেখাচ্ছে, তাহলে ফোর্সটা আমাদের ভেতর দিকে হবে, একটা ক্রস হবে। ফোর্সটা এই ভেতর দিকে অনুভব করবো, অর্থাৎ এই তারটাকে দেখবো যে ভেতর দিকে ঢুকে যাচ্ছে। বুঝতে পারছি, এটা আমরা ফিল করবো। আমরা যদি জেনারেলি প্র্যাকটিক্যালটা করি, যে একটা তারের মধ্যে কারেন্ট যাচ্ছে এবং সেই তারটার দুটো প্রান্তে দুটো স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড যদি রেখে দিই, তো সঙ্গে সঙ্গে দেখবো তারটা নিচের দিকে নেমে যাচ্ছে বা উপর দিকে উঠে যাচ্ছে, যে কোনো একটা দিকে উঠে যাচ্ছে। এক্ষেত্রে যদি এরকম ম্যাগনেটিক ফিল্ড রাখি তাহলে কারেন্টটা, এই তারটা দেখবো নিচের দিকে নেমে যাচ্ছে, তাই বলছে আমাদের এই ইকুয়েশনটা, তাই বলছে। এবং তার মান হচ্ছে আইডিএল বি সাইন থিটা। ঠিক আছে, এখন যদি এই তারটার দৈর্ঘ্য এল হয় এবং এই তারটাকে যদি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে লম্বভাবে রেখে দিই, তাহলে সেক্ষেত্রে যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে আই, ডিএল এর জায়গায় এল লিখবো, বি লিখবো ইন্টু সাইন 90 ডিগ্রি লিখবো, তাহলে এক্স ওয়ান হয়ে যাবে আই এল বি। ঠিক আছে, এটা আমাদের মনে রাখবে যে কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা তড়িৎবাহী তারকে যদি 90 ডিগ্রি কোণ করে রাখি, তাহলে সেই যে বলটা অনুভব করবে সেটা হচ্ছে আই ইন্টু এল ইন্টু বি, যদি তারটা দৈর্ঘ্য এল হয়। বুঝে গেল? যদি 90 ডিগ্রি কোণ করে রাখি, যে কোনো থিটা করে রাখি, তাহলে সেক্ষেত্রে সূত্রটা আমাদের এইটা হবে, এফ সমান আই ডিএল এর জায়গায় এল লিখতে পারি এল বি সাইন থিটা, এই পরিমাণ ফোর্স। যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডে আগেও বলেছি যে ম্যাগনেটিক ফিল্ডে যদি এদিকে থাকে, যদি এদিকে কারেন্ট যায় আর এদিকে যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে সেক্ষেত্রে ফোর্সটা জিরো হবে, তো সেক্ষেত্রে থিটাটা জিরো হবে আর সাইন জিরোর মান হচ্ছে জিরো। ঠিক আছে, বুঝে গেল? তাহলে সেক্ষেত্রে জিরো হবে। বা যদি অ্যান্টি প্যারালাল যায়, তারটা যদি কারেন্টটা যদি ম্যাগনেটিক ফিল্ডের উল্টো দিকে যায়, তাহলে সেক্ষেত্রে ফোর্সটা জিরো হবে। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট দেখি। নেক্সট আমাদের কী বলেছে দেখো, নেক্সট আমাদের বলেছে
যে সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবাহী কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা নির্ণয় করো। ঠিক আছে, একটা সুষম চুম্বক ক্ষেত্রের মধ্যে আমরা একটা কুণ্ডলীকে রেখে দিয়েছি, সেই কুণ্ডলীর উপর কত টর্ক কাজ করবে আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, তো মনে করো এরকম একটা এরকম 3 ডাইমেনশন আঁকি। এরকম একটা চুম্বক আছে, এটা মনে করো নর্থ পোল, আর এইদিকে আরেকটা চুম্বক আছে, এইদিকে আরেকটা চুম্বক আছে, এটা হচ্ছে সাউথ পোল। কী করেছি আমরা একটা কয়েলকে, এরকম একটা আয়তাকার কয়েলকে আমি এটাকে এইভাবে রেখেছি। তো আয়তাকার কয়েলের মধ্যে এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, দিয়ে এই দিক দিয়ে বেরিয়ে আসছে। আই পরিমাণ কারেন্ট ঢুকছে, দিয়ে আই পরিমাণ কারেন্ট বেরিয়ে আসছে। ঠিক আছে, তো ইন জেনারেল আমি ধরলাম এই কয়েলটা, আচ্ছা আমরা দুটো পজিশনে বার করি প্রথমে। ঠিক আছে, দুটো পজিশনে বার করবো, তারপর আমরা জেনারেল যে কোনো পজিশনে বার করবো। তো আমরা প্রথমে ধরি যে এই কয়েলটা যেদিকে ম্যাগনেটিক ফিল্ড আছে, সেই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে এরকম করে পারপেন্ডিকুলার করে আছে, অর্থাৎ এর যে ক্ষেত্রফলটা সে 90 ডিগ্রি কোণ করে আছে, এইদিকে আছে, আর বিটা এইদিকে বরাবর আছে, নর্থ থেকে সাউথ এইদিকে আছে, মানে পারপেন্ডিকুলার করে আছে। তাহলে কারেন্টটা এই দিক দিয়ে ঢুকবে, এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে বেরিয়ে আসছে কারেন্ট। তাহলে এক্ষেত্রে কত বল কাজ করছে এবং কত টর্ক কাজ করছে সেটা আমরা বার করব। আমি ধরলাম যে এই তারটা দৈর্ঘ্য, এই তারটা দৈর্ঘ্য হচ্ছে এল, এই তারটা দৈর্ঘ্য হচ্ছে এল, আর এইটার যে প্রস্থ, এই প্রস্থটাকে ধরলাম বি। তাহলে এটা যদি বি হয়, এটাও বি হবে, আর এইটাও তোমার এল হবে। ঠিক আছে, এই তারটাকে নাম দিই এ বি সি ডি। তাহলে এই যে এবি তারের উপর, এবি তারের উপর বল, এবি তারের উপর বল, সেটা যদি F1 বলি সেটা হবে ILB। এক্ষুনি দেখলাম, কারণ এই তারটার উপর ম্যাগনেটিক ফিল্ডটা আর কারেন্টের ডিরেকশন পরস্পর পারপেন্ডিকুলার আছে। এবং ফোর্সটা কোন দিকে হবে, দেখো এই দিকে হচ্ছে কারেন্ট আর এই দিকে হচ্ছে বি। আমি যদি করি তাহলে বুড়ো আঙুলটা নিচের দিকে দেখাচ্ছে, তাহলে এর উপর ফোর্সটা যেটা কাজ করবে সেটা হচ্ছে নিচের দিকে, তাহলে এই দিকে হচ্ছে ফোর্স F1। যদি বিসি তারের উপর, বিসি তারের উপর বল, এটা 0 হবে, তার কারণ এই তারের কারেন্টটা আর ম্যাগনেটিক ফিল্ডটা একই দিকে আছে, বল 0 হয়ে যাবে। ঠিক একইভাবে এই সিডি যে তারটা আছে, সিডি তারের উপর বল, সিডি তারের উপর বল যদি বার করি, সেটা যদি F2 বলি, সেটা ILB পরিমাণই হবে। কিন্তু এটার ক্ষেত্রে বুড়ো আঙুলটা উপর দিকে দেখাচ্ছে, তাহলে এর উপর ফোর্সটা যেটা হবে সেটা ওপর দিকে হবে, F2টা। ঠিক আছে, আর এই যে তারটা আছে, এই DA তারটা, DA তারের উপর বল, এটাও 0 হবে, এটাও 0 হবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে কুণ্ডলীটা আছে, এই কুণ্ডলীটার এই তারটার উপর যা বল কাজ করছে, এই তারটার উপরও সেম বল কাজ করছে, কিন্তু বলের ডিরেকশনটা উল্টো দিকে, এর F1টা নিচের দিকে, এর F2টা উপরের দিকে। তাহলে এরা দুজন কি করবে, টর্ক তৈরি করবে। তাহলে সেই টর্কের মান কত হবে, সেই টর্কটাকে যদি টাও বলি, যে কোনো একটা ফোর্স এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব, যেটাকে আমরা বি বলেছি, এই বলটা আর এই বলটার মাঝের দূরত্ব হচ্ছে বি, যেটাকে আমি বি ধরেছিলাম। ঠিক আছে, এই দূরত্বটাকে আমি বি ধরেছিলাম, তাহলে F ইন্টু বি বা F1 ইন্টু বি। F1 কি IL বড় হাতের বি ইন্টু ছোট হাতের বি। দেখো এল ইন্টু বি মানে হচ্ছে এই কুণ্ডলীটার ক্ষেত্রফল, তাহলে IAB হবে এর উপর টর্ক। ঠিক আছে, যদি একটা কুণ্ডলী না থেকে এখানে যদি এনটা পাক থাকে, তাহলে সেক্ষেত্রে টোটাল যে টর্কটা হবে সেটা হবে NIAB। তো এই টর্কের জন্য এই কুণ্ডলীটা কিন্তু ঘুরতে শুরু করবে। কোন দিকে ঘুরবে, এক্ষেত্রে কুণ্ডলীটা এইভাবে ঘুরতে শুরু করবে, কারণ এর উপর নিচের দিকে ফোর্স, এর উপর উপর দিকে ফোর্স কাজ করবে। এবার আমরা আরেকটা পজিশনে দেখব যে সেক্ষেত্রে টর্কটা কী হবে। এটা একটা পজিশন দেখলাম, আরেকটা পজিশন দেখি। মনে করো এই হচ্ছে আমাদের দুটো ম্যাগনেট, এটা নর্থ, এটা সাউথ। আমি এখন কুণ্ডলীটাকে লম্বভাবে রেখেছি, আমি কুণ্ডলীটাকে লম্বভাবে রেখেছি। ঠিক আছে, কুণ্ডলীর মধ্যে এইদিকে আই কারেন্ট যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে আই কারেন্ট বেরিয়ে আসছে। আর ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে আছে, বি এইদিকে। দেখো
এক্ষেত্রে কি হবে, টর্কটা দেখো, দেখো এই যে তারটা আছে, এই তারটার উপর যে ফোর্সটা কাজ করবে সেটা আমি আই থেকে বি এর দিকে যদি ঘোরাই, তাহলে এর উপর ফোর্স হবে নিচের দিকে F1, মানটা এটাই হবে। যদি এই তারটা দেখি, এই তারটার উপর ফোর্স হবে, যদি কারেন্টটা বাইরের দিকে আসে তাহলে পুরো আঙুলটা উপর দিকে দেখাচ্ছে, তাহলে এর উপর ফোর্সটা হবে ওপরের দিকে F2। এই দুটো ফোর্স দেখো একই তলে আছে, এই দুটো ফোর্স একই তলে আছে, এই ফোর্সটা নিচের দিকে, এই ফোর্সটা উপর দিকে, তাহলে একই তলে আছে, তারা একই লাইনে আছে। আমি কি এঁকেছি বোঝানোর জন্য আলাদা করে, কিন্তু এরা কিন্তু একই লাইনে আছে। তাহলে এক্ষেত্রে টোটাল ফোর্সটা তো জিরো হবেই, যেহেতু ফোর্স দুটোর মান একই, F2 এর মানটা F2 সেইটাই বেরোবে, তাহলে এই ক্ষেত্রে টোটাল ফোর্সটা তো জিরো হবেই, টোটাল টর্কটাও জিরো হবে। তাহলে যখন এইভাবে আছে, এই কয়েলটা যখন এইভাবে আছে, আমার হাত থেকে যদি কয়েল ধরো এইভাবে আছে, তাহলে যখন কয়েলটা এইভাবে থাকবে তখন টর্কটা হবে এই না এ বি, যদি এনটা টান থাকে। কয়েলটা যখন ঘুরে এইখানে আসবে তখন কিন্তু টর্কটা জিরো হয়ে যাবে। তারপরে যেহেতু জাট বাজে, সে কিন্তু আবার ঘুরতে শুরু করবে এবং তারপর ঘুরে আবার আগের পজিশনে আসবে, তখন আবার টর্ক কাজ করবে। কয়েলটা কিন্তু ঘুরতে থাকবে, কিন্তু তার উপর টর্কটা কিন্তু কমা বাড়া করতে থাকবে, বুঝতে পারলে? যদি যে কোনো অ্যাঙ্গেলে যদি থাকে, মনে করো যে কোনো অ্যাঙ্গেলে আছে, সেই সময় তার টর্ক কত যদি আমাদের বার করতে বলে, মনে করো কয়েলটা যে কোনো এক সময় এরমভাবে আছে, অর্থাৎ এই যে ক্ষেত্রফলটা সেটা এই দিকে, আর চৌম্বক ক্ষেত্রটা আছে এই দিক বরাবর, অর্থাৎ দুটোর মধ্যে থিটা কোণ করে আছে, এই দিকের ফোর্সটা এই দিক বরাবর, এটাকে F1 বলবো, মানটা সেমই, আর এই দিকের ফোর্সটা এই দিক বরাবর, সেটাকে আমরা F2 বলবো। ঠিক আছে, তাহলে এদের মধ্যে যে লম্ব দূরত্বটা হবে, এই যে দূরত্বটা, এটা কিন্তু লম্ব দূরত্ব নয়, তখন এই দূরত্বটা কিন্তু লম্ব দূরত্ব নয়। লম্ব দূরত্ব আঁকতে গেলে এখান থেকে একটা লম্ব টানতে হবে, তাহলে এইটা যদি বি হয় তাহলে লম্ব দূরত্বটা তখন বি সাইন থিটা হবে, অর্থাৎ সেক্ষেত্রে টর্ক যেটা হবে সেটা হবে এন আই এল বি সাইন থিটা ইন্টু বি। ঠিক আছে, এখানে যেটা আমরা টর্কের ক্ষেত্রে বি লিখছিলাম, এখানে বি লিখলে হবে না, এখানে আমাদের টর্কের ক্ষেত্রে লিখতে হবে ফোর্স ইন্টু বি সাইন থিটা, কারণ সেক্ষেত্রে আমাকে বি দূরত্বটা নিতে হবে না, আমাকে লম্ব দূরত্বটা নিতে হবে। এই ক্ষেত্রে লম্ব দূরত্বটা হবে বি সাইন থিটা, এটা যদি বি হয় তাহলে এইটা হবে বি সাইন থিটা, যেখানে এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, এ আর এস এফ বি এর মধ্যে যেটা অ্যাঙ্গেল সেটা যদি থিটা হয়, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই অ্যাঙ্গেলটা থিটা হবে, আর সেক্ষেত্রে এইটা যদি বি হয় তাহলে এইটা আমাদের বি সাইন থিটা হবে। ঠিক আছে, এইটা আমাদের হবে বি সাইন থিটা, এবং সেক্ষেত্রে টর্কটা হবে এফ ইন্টু বি সাইন থিটা, অর্থাৎ আই এল বি হচ্ছে ফোর্সের মান ইন্টু বি সাইন থিটা, এবং সেটাকে যদি আমরা বি ইন্টু এল মানে যদি এ করে দিই, তাহলে টর্কের ভ্যালু যেটা হবে সেটা এক্ষেত্রে যেটা টর্কের ভ্যালু হবে সেটা হচ্ছে আই এ বি সাইন থিটা। যদি এনটা পাক থাকে তাহলে এন দিয়ে গুণ করে দেবো, তাহলে টর্ক সমান হবে এন আই এ বি সাইন থিটা। ঠিক আছে, তাহলে কটা পজিশন বুঝলাম? যে কোনো পজিশন। প্রথমে বুঝলাম যে যদি কয়েলটা ম্যাগনেটিক ফিল্ড বরাবর থাকে, যদি কয়েলটার যে তলটা, সেই তলটা যদি চৌম্বক ক্ষেত্র বরাবর থাকে, সেক্ষেত্রে টর্কটা হাইয়েস্ট হয় এবং তার মান হয় এন আই এ বি, যদি এনটা টান থাকে। যদি এটা পারপেন্ডিকুলার থাকে তাহলে টর্কটা জিরো হবে, কারণ এর উপর দিকের ফোর্সটা নিচের দিকে, নিচের দিকের ফোর্সটা উপরের দিকে, যেহেতু তাদের মধ্যে লম্ব দূরত্ব জিরো হয়ে যায় তাহলে টর্কটা জিরো হয়ে যায়। যে কোনো অ্যাঙ্গেলে যদি থাকে তাহলে লম্ব দূরত্বটা নিতে হবে বি সাইন থিটা, এবং সেক্ষেত্রে আমাদের টর্কের রাশিমালা হবে এন আই এ বি সাইন থিটা। ঠিক আছে, এই থিটাটা কি? এই থিটাটা হচ্ছে এই যে কয়েলটার যে ক্ষেত্রফল আছে, সেই ক্ষেত্রফলের সঙ্গে বি এর অ্যাঙ্গেল। দেখো যখন এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে তখন কিন্তু কয়েলটার তলটা এরকম হয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে টর্কের মান হবে এন আই এ বি সাইন 90 মানে হচ্ছে 1। ঠিক আছে, আর যখন কয়েলটা পারপেন্ডিকুলার হয়ে যাবে তখন থিটাটা জিরো হয়ে যাবে, অর্থাৎ সাইন জিরোর মান হচ্ছে জিরো, অর্থাৎ টর্কটা জিরো হয়ে যাবে। বুঝে গেছে? এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা আমরা যখন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পড়বো তখন আবার বুঝবো। তখন এখানে আছে যে কী করে আমরা এসি কারেন্ট তৈরি করি, এখান থেকে এসির কনসেপ্ট আছে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। একটা কোশ্চেন দিয়েছে, একটি অন্তরিত তার দিয়ে তৈরি 100 পাকের এবং 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি কোণ বৃত্তাকার পরিবাহীর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে। পরিবাহী বৃত্তীয় সমতলকে
0.2 টেসলা চুম্বক ক্ষেত্রে লম্বভাবে রাখলে পরিবাহের উপর ক্রিয়াশীল বল এবং ওই চুম্বক ক্ষেত্রের সমান্তরালে রাখলে পরিবাহের উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা কত। তার মানে প্রথমটাতে বল জানতে চাইছে, কারণ প্রথম ক্ষেত্রে টর্ক কাজ করবে না। প্রথম ক্ষেত্রে আমরা কি করেছি, চুম্বক ক্ষেত্রের সঙ্গে কয়েলটাকে এরকম লম্বভাবে রেখেছি, ঠিক আছে, 90 ডিগ্রি করে রেখেছি, বুঝা গেছে। আমরা এটা বৃত্তাকার কয়েল তো, কিন্তু আমরা ওপর থেকে দেখলে এরকম কয়েলটাকে এরকম দেখবে 100 পাকের কয়েল লম্বভাবে যেহেতু রেখেছি, তাহলে একদিকটার ফোর্সটা যেদিকে কাজ করবে, প্রত্যেকটা ফোর্স যেহেতু বৃত্তাকার ফোর্স, প্রত্যেকটা অংশেই ফোর্স কাজ করবে এবং সেটা কেন্দ্রের দিকে যাবে। আমরা যদি এইদিকে কারেন্ট নিই, এই কারেন্টটা যদি এইদিকে বেরোয়, পরিষ্কার করে আঁকি, চলো এই পরিষ্কার করে আঁকা খুব মুশকিল, কারণ এটা বৃত্তাকার একটা কয়েল, কারেন্টটা এদিকে ঢুকছে, এইদিকে বেরোচ্ছে, এদিকে ঢুকছে, এদিকে ঢুকছে, এদিকে বেরিয়ে আসছে। তাহলে যদি কারেন্টের দিক থেকে ম্যাগনেটিক ফিল্ডের দিকে নিই, এটা নর্থ, এটা যদি সাউথ পোল হয়, তাহলে আমাদের ফোর্সগুলো সব ভেতর দিকে দেখাবে, এই ফোর্সগুলো সব ভেতর দিকে দেখাবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে টোটাল যে ফোর্স যেটা কাজ করবে, প্রথম কনসেপ্টে টোটাল যে ফোর্স কনসেপ্ট করবে, যে ফোর্সটা কী করবে, তারটাকে ছোটো করার চেষ্টা করবে। টর্কটা তো 0 হবে, কিন্তু টোটাল একটা ফোর্স কাজ করবে যেটা কুণ্ডলটাকে ছোটো করার চেষ্টা করবে, সেটা হবে ILV। কারণ প্রত্যেকটা তারে যে কারেন্টে যাচ্ছে সেটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের উপর সঙ্গে লম্ব হয়ে আছে, ঠিক আছে। ফোর্স কিন্তু কাজ করবে, কিন্তু যদি এখানে ফোর্সগুলো কি একই রেখা বরাবর হয়ে যাচ্ছে বলে, যেহেতু কয়েলটা লম্ব হয়ে আছে, নিচের কয়েলগুলো উপরগুলো ফোর্সগুলো একই রেখায় চলে আসছে বলে টোটাল টর্ক 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখে তো টোটাল ফোর্স যেটা হবে সেটা হচ্ছে ILV, এই গোটা তারটার উপর যে বলটা কাজ করবে সেটা হচ্ছে ILV। যেহেতু এখানে এনটা পাক আছে, তাহলে এখানে এন দিয়ে গুণ করবো, তো এন ইন্টু আই ইন্টু এলটা কত হবে, এলটা হবে 2πr ইন্টু বি, ঠিক আছে। তো আমাদের এখানে কী দিয়েছে, এনটা কত দিয়েছে, 100 পাকের কুণ্ডলী। কারেন্টটা কত দিয়েছে, কারেন্টটা দিয়েছে 2 অ্যাম্পিয়ার, 2 ইন্টু 2, পায়ের মান 3.14। ব্যাসার্ধটা কত, বৃত্তাকার পরিবাহের মধ্যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ, তখন ব্যাসার্ধ হচ্ছে 0.1, আর ম্যাগনেটিক ফিল্ড কত, 0.2 টেসলা, 0.2। তাহলে এই হচ্ছে আমাদের ভ্যালু, ঠিক আছে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 4 32, 2 হাত থাকলো 3, 8 আর 3 11, 1 হাত থাকলো 1, 8 3 24, 1 25, 25 শূন্য থাকবে কি, একটা দুটো, এই দুটো শূন্য, এইটার থেকে শূন্য চলে গেল, তাহলে 25.12 এত নিউটন তোমার বল কাজ করবে, ঠিক আছে, বোঝা গেছে। সেকেন্ড পার্টি কি বলেছে, যদি যখন কয়েলটা লম্বভাবে থাকবে, মানে যখন কয়েলটা এরমভাবে থাকবে, ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে সমান্তরালভাবে থাকবে, এদিকে ম্যাগনেটিক ফিল্ড আছে, এদিকে কারেন্ট যাচ্ছে, এটা বৃত্তাকার কয়েল, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এইটার উপর যে টর্ক, এইটার উপর যে ফোর্স, সেটা নিচের দিকে, এই দিকগুলো আস্তে আস্তে কমতে থাকবে ফোর্সগুলো, আর এর উপর যে ফোর্স সেটা হচ্ছে ওপর দিকে, ঠিক আছে। এইখানে ফোর্সটা 0 হবে, এটা কিন্তু ফোর্সটা গ্র্যাজুয়ালি 0 হতে হতে এখানে কি 0 হবে, কারণ একমাত্র এই টপটাতেই বি এর সঙ্গে কারেন্টটা সম্মুখী আছে, তার মানে উপরটাতে কিন্তু ফোর্স কাজ করবে না, এই দিকের ফোর্সগুলো আস্তে আস্তে কমতে কমতে 0 হবে। তাহলে এই ক্ষেত্রে টর্ক যেটা কাট করবে, টর্কের যে ফর্মুলা 2 নম্বরে, সেটা হচ্ছে NIAB, এটা হচ্ছে ফর্মুলাটা একই থাকবে, সেটা হচ্ছে বৃত্তাকার কুণ্ডলী হোক বা তোমার এমনি আয়তকার কুণ্ডলী হোক না কেন। এখানে এনটা হচ্ছে 100, আইটা কত, আচ্ছা একবার লিখে দিই, NI, এখানে এটা হচ্ছে ক্ষেত্রফল, সেটা হচ্ছে πr² ইন্টু বি, লেনটা হচ্ছে 100, আইটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, পাই হচ্ছে 3.14, আটটা কত দিয়েছে ব্যাসার্ধটা, 0.1 সেন্টিমিটার, মানে 10⁻² হবে, r² আছে, আটটা হচ্ছে 0.1, তার স্কোয়ার করে দিলাম 10⁻² ইন্টু বিটা কত, বিটা হচ্ছে 0.2 টেসলা, ঠিক আছে। 10⁻² এটা কেটে গেল, 2 2 4, 4 4 16, 1.256, আশা করি এইটা হবে, কারণ এই দশমিকটা আছে, 1.256 হবে, এত নিউটন মিটার টর্ক কাজ করবে, 1.256 নিউটন মিটার কাজ করবে, বুঝা গেছে। চলো নেক্সট দেখি প্রবলেম, বেশ চলো নেক্সট টপিকটা দেখি। বলেছে যে দুটো এরকম তারের মধ্যে দিয়ে একই দিকে কারেন্ট যাচ্ছে,
এইদিকে একটা তার আছে, দুটি সমান্তরাল সমমুখী কারেন্ট। এটা হচ্ছে 1 নম্বর তার, এটা হচ্ছে 2 নম্বর তার। এর মধ্যে দিয়ে I1 কারেন্ট যাচ্ছে আর এর মধ্যে দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। তো এদের মাঝের ডিস্টেন্সটা বলেছে R। আমাকে বলেছে এদের মধ্যে কি কোনো বল কাজ করবে। এক্ষেত্রে হবেটা কি, একটা তার ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে এবং দ্বিতীয় তারটা সেই ম্যাগনেটিক ফিল্ডে থাকার জন্য সে বল অনুভব করবে। যেমন এই তারটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য দ্বিতীয় তারটা একটা বল অনুভব করবে। আবার উল্টোটা হবে, এই তারটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য এই তারটা একটা বল অনুভব করবে। অর্থাৎ দুটো তারই কিন্তু একটা ফোর্স অনুভব করবে। যদি বলি 1 নম্বর তারটা 2 নম্বর তারের জায়গায় কত ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, সেটা আমাদের বায়োসাভার্টের ফর্মুলা μ0/4π 2I/r। কারণ এখানের মধ্যে I1 কারেন্ট যাচ্ছে এবং সেটা কোন দিকে হবে, সেটা আমাদের যে মুষ্টি নিয়ম আছে সেই মুষ্টি নিয়ম বলছে ম্যাগনেটিক ফিল্ডটা এখানে ভেতর দিকে এই দিকে বরাবর হবে, ঠিক আছে। এটা কোথা থেকে পাচ্ছি, এটা আমরা বায়োসাভার্টের সূত্র থেকে পাচ্ছি। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা কে তৈরি করলো, এই কারেন্টটা তৈরি করলো। এবারে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন এই কারেন্টটা থাকবে সে একটা ফোর্স অনুভব করবে। সেই ফোর্সটা কত, সেই ফোর্সটা হচ্ছে I × L × B। যদি এই তারটার দৈর্ঘ্য L হয়, এখানে I2 হবে কারণ এই তারের মধ্যে I2 কারেন্ট যাচ্ছে। তাহলে B এর মানটা যদি বসিয়ে দিই তাহলে হবে μ0/4π 2I1I2/r × L। তাহলে এইটাই হচ্ছে আমাদের ফোর্সের ইকুয়েশন। কিন্তু এই ফোর্সটা কোন দিকে হবে, ফোর্সটা বলছে যে কারেন্ট থেকে বি এর দিকে হাত ঘোরাও। তাহলে কারেন্ট থেকে যদি বি এর দিকে হাত ঘোরায়, এদিকে কারেন্ট আছে আর বিটা এইদিকে আছে, তো কারেন্ট থেকে যদি বি এর দিকে হাত ঘোরায় বুড়ো আঙুলটা এইদিকে দেখাচ্ছে, তাহলে আমাদের ফোর্সের ডিরেকশন হবে এইদিকে। তারপরে এই তারটা কি ওই তারটার দিকে সরে যাবে, অর্থাৎ এই তারটা আকর্ষণ করবে, তাই না। তাহলে দুটো তার যদি একই দিকে কারেন্ট যায় তাহলে তারা কিন্তু পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে সমমুখী তড়িৎ প্রবাহ সবসময় পরস্পরকে আকর্ষণ করে এবং সেক্ষেত্রে বলের ইকুয়েশন হবে এইটা। আচ্ছা, যদি কারেন্ট দুটো বিপরীতমুখী হতো, ইকুয়েশনটা সেম থাকতো, ফোর্সের ইকুয়েশন সেমই থাকতো। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা I1, এটা I2, মাঝের ডিস্টেন্স না। তাহলে এই ক্ষেত্রে এই ম্যাগনেটিক ফিল্ড এই দিকেই তৈরি করতো। কিন্তু এখন I × B যদি করতাম, এইদিকে কারেন্টটা I আছে, এই দিকে যেটা ধরেছি সেটা অ্যাকচুয়ালি এই দিকে আছে। তাহলে I × B, I থেকে B এর দিকে যদি কারেন্ট যায় তাহলে বুড়ো আঙুলটা এই দিকে দেখাচ্ছে, তাহলে ফোর্সটা এখন এই দিকে কাজ করবে। অর্থাৎ এই তারটা কী করবে, এই তারটা থেকে দূরে সরে যাবে, ঠিক আছে। তো দুটো কেসই দিতে পারে, সমমুখী হতে পারে, বিপরীতমুখী হতে পারে। যদি বিপরীতমুখী হয় তাহলে তার দুটো পরস্পরের থেকে দূরে সরে যাবে, ঠিক আছে। অর্থাৎ তার দুটো পরস্পরকে বিকর্ষণ করবে। আমরা একটা তারের উপর করছি, আমি এই তারটার উপরও যদি বার করতাম তাহলে দেখো তো এই তারটা কী করবে, এই তারটা এরপর ওপর দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে এবং তারপর যদি আইডিয়াল × B করতাম তাহলে এরপর ফোর্সটা এই দিকে বরাবর হতো, মানটা সেম হতো। অর্থাৎ প্রতি L দৈর্ঘ্যে ফোর্সের ইকুয়েশনটা হচ্ছে এইটা, ঠিক আছে। এবার এখান থেকে 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা দেওয়া যায় কী করে, দেখো এই ইকুয়েশন থেকে বলতে পারি যে যদি I1 = I2 হয়, এটার সমান যদি 1 ইউনিট হয় এবং এলটা যদি 1 মিটার হয় তাহলে F সমান হবে, আচ্ছা আর আরটা যদি 1 হয়, আরটাকে 1 করতে হবে, তাহলে F সমান হবে 2 × μ0/4π, অর্থাৎ 2 × 10⁻⁻7 নিউটন। μ0/4π মানে হচ্ছে 10⁻⁻7 নিউটন। অর্থাৎ দুটি তারে তড়িৎ প্রবাহ যদি সমান হয়, তাদের মাঝের দূরত্ব যদি 1 মিটার হয়, তাহলে দুটি তারের প্রতি একক দৈর্ঘ্যে বা 1 মিটার দৈর্ঘ্যে যদি 2 × 10⁻⁻7 নিউটন বল কাজ করে তাহলে প্রত্যেকটা তারের প্রবাহকে বলবো আমরা 1 অ্যাম্পিয়ার। আরও বলে দিই, দুটি সমান পরিমাণ তড়িৎ প্রবাহিত তারের ক্ষেত্রে তাদের মাঝের দূরত্ব যদি 1 মিটার হয় এবং তার দুটি প্রতি 1 মিটার দৈর্ঘ্যে যদি 2 × 10⁻⁷ নিউটন বল কাজ করে, তাহলে প্রতি তারের যে তড়িৎ প্রবাহ মাত্রা সেটাকে আমরা বলবো 1 অ্যাম্পিয়ার। এখান থেকে 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা দেওয়া যায়, কারণ এটা ইকুয়েশন থেকে আসছে, বোঝা গেছে। এই ইকুয়েশনটা কিন্তু মনে রাখবে, এই ইকুয়েশনটা আমরা কাজে লাগাবো। চলো দেখি কি বলেছে, দেখো অঙ্কটা দেখো।
সমমুখী হলে আকর্ষণ, বিপরীতমুখী হলে বিকর্ষণ, মনে রাখবে এটা। কি বলেছে? বলছে খুব লম্বা দুটি পরিবাহী তার শূন্য স্থানে 4 সেন্টিমিটার দূরে আছে। একটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ 25 অ্যাম্পিয়ার এবং অপরটিতে 5 অ্যাম্পিয়ার হলে পরিবাহী কতখানি দৈর্ঘ্যে 125 ডাইন বল কাজ করবে? চলো করি। বলেছে আরটা হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে 0.04 মিটার। কারেন্টটা কত? I1 হচ্ছে 25 অ্যাম্পিয়ার আর I2টা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। 25 অ্যাম্পিয়ার আর 5 অ্যাম্পিয়ার। ফোর্সটা কত কাজ করছে? ফোর্সটা কাজ করছে 125 ডাইন, তাহলে 125 ইন্টু 10⁻⁻5 নিউটন। এলটা কত আমাদের জিজ্ঞেস করেছে। ঠিক আছে, চলো করি। এফ এর ইকুয়েশন কি? μ0/4 পাই 2I1 I2 বাই আর ইন্টু এল। আমাদের এই এলটা বার করতে বলেছে। ঠিক আছে, এলটা বার করতে বলেছে। এফটা কত দিয়েছে? 125 ইন্টু 10⁻⁻5। μ0/4 পাই হচ্ছে 10⁻⁻7। 2 ইন্টু 25 ইন্টু 5 বাই আটটা কত? আটটা দিয়েছে 0.04 ইন্টু এল। দেখো এই দশমিকটা তুলি, তাহলে এখানে 10 স্কোয়ার আসবে। 10 স্কোয়ার 10⁻7 আর 10⁵ কেটে গেল। ঠিক আছে, তাহলে এল সমান কত হবে? এল সমান হবে 125 ইন্টু 4 বাই 2 ইন্টু 25 ইন্টু 5। 25 5 125 কেটে গেল আর 2 কেটে গেল, তাহলে 2 মিটার। অর্থাৎ 2 মিটার দৈর্ঘ্যে এই বলটা কিন্তু কাজ করবে। অর্থাৎ তারের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। বুঝতে পারলাম? 2 মিটার দৈর্ঘ্যে ওই বলটা কাজ করবে। ঠিকঠাক ইকুয়েশন পাওয়া গেলে ইজিলি চলে আসবে। ঠিক আছে, তো নেক্সট টপিক হচ্ছে যে একটা গ্যালভানোমিটার। তোমাদের এটা আগে করানো হয়েছিল যে একটা গ্যালভানোমিটার থেকে কি করে আমরা অ্যামমিটার বা ভোল্টমিটার তৈরি করব। অ্যাকচুয়ালি পরীক্ষাগারে যখন তৈরি করা হয় তখন একটা গ্যালভানোমিটার তৈরি করা হয় যার কাঁটাটা এরকম একটা, যার মধ্যে এরকম কাঁটা থাকে। ঠিক আছে, সেই কাঁটাটা একটা নির্দিষ্ট রেঞ্জের জন্য পূর্ণ স্কেল বিক্ষেপ দেখায়। মনে করলাম যে 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্টের জন্য 10 মিলি অ্যাম্পিয়ারের জন্য এটা ফুল স্কেল বিক্ষেপ দেখায়। কিন্তু আমি যে কারেন্টটা মাপবো সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে নিশ্চয়ই এই গ্যালভানোমিটারটা দিয়ে সেই কারেন্টটা মাপা যাবে না, কারণ এটা তো 10 মিলি অ্যাম্পিয়ারের এই কাঁটাটা একবার পূর্ণ ঘুরে যায়। তখন কি করতে হয়? তখন এর সঙ্গে একটা শান্ট যোগ করতে হয়, দিয়ে এটাকে আমাদের প্রয়োজনীয় মানের অ্যামমিটারে পরিণত করতে হয়। তাহলে সেই জিনিসটা আমরা কী করে করবো, এটা আমরা আগে শিখেছি, আরেকবার পড়ি। গ্যালভানোমিটারের মধ্যে একটা শান্ট যোগ করতে হয়। কীরকম? মনে করো এটা আমাদের গ্যালভানোমিটার, জি দিয়ে লিখি। এর রোধটা হচ্ছে জি এবং এ আইজি কারেন্টের জন্য সর্বোচ্চ বিক্ষেপ দেখায়। কিন্তু আমি যে কারেন্টটা মাপতে চাইছি সেটা হচ্ছে আইটা হচ্ছে আইজির থেকে বড়। তাহলে এটা যদি গ্যালভানোমিটার দিয়ে যায় তাহলে গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমি কী করবো? একটা শান্ট এরকম যোগ করবো। আমি একটা শান্ট যোগ করে দেবো। এই শান্টের মান কত হয় সেটা আমাদের জিজ্ঞেস করে। গ্যালভানোমিটারের রোধ হচ্ছে জি। তো চলো আমরা সেটা বার করি। শান্টের মধ্যে যদি কারেন্ট ধরলাম আইএস, তাহলে আমরা সঙ্গে সঙ্গে বলতে পারি আই সমান আইজি প্লাস আইএস। ঠিক আছে, এখন যেহেতু এটা সমান্তরালে লাগানো হয়েছে তাহলে গ্যালভানোমিটারের ভোল্টেজ আর শান্টের ভোল্টেজ একই হবে। অর্থাৎ বলতে পারি আইজি ইন্টু জি হচ্ছে গ্যালভানোমিটারের ভোল্টেজ আর শান্টের ভোল্টেজ হচ্ছে আইএস ইন্টু এস। ঠিক আছে, এখান থেকে আমাদের জিটাকে আমাদের এসটাকে বার করতে হয়। তাহলে এস সমান কি লিখতে পারি? আইজি জি বাই আইএস। এখন আইএস মানে কি? আইজি ইন্টু জি। আইএস এর জায়গায় কি লিখতে পারি? আই মাইনাস আইজি। আমি এই আইজিটাকে নিচে নিয়ে এলাম, তাহলে কি হবে? জি বাই আইজি মাইনাস 1। তাই তো, উপর নিচে আইজি দিয়ে ভাগ করলাম, এটাকেও আইজি দিয়ে ভাগ করলাম, এটাকেও আইজি দিয়ে ভাগ করলাম পুরোটাকে। তাহলে এটা জি হয়ে গেল, এটা আই বাই আইজি মাইনাস 1 হয়ে গেল। আই বাই আইজিটাকে এন বলে, তাহলে এস সমান কত হবে? জি বাই এন মাইনাস 1, যেখানে এনটা কি? আই বাই আইজি, মানে কত গুণ কারেন্টটাকে বাড়াতে চাইছি। এটি হচ্ছে শান্টের ফর্মুলা। ঠিক আছে, এটি আমাদের শান্টের ফর্মুলা। কতটা শান্ট লাগাতে হবে তার ফর্মুলা হচ্ছে এটা। গ্যালভানোমিটারটা রোধটা জানো আর কত গুণ কারেন্টটা বাড়াতে চাইছো সেইটা জানো। n-1 করো, জিকে n-1 দিয়ে ভাগ করো, সেই পরিমাণ শান্ট তোমাদের লাগাতে হবে। তাহলে গ্যালভানোমিটারটা যে মানের কারেন্টটা মাপতে চাইছি
সেই মানের অ্যামিটারে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, এবার চলো দেখি যে গ্যালভানোমিটারটাকে থেকে আমি ভোল্ট মিটার কী করে তৈরি করবো। দেখো প্রত্যেকটা গ্যালভানোমিটারে কিন্তু একটা নির্দিষ্ট ভোল্টেজের জন্য পূর্ণ স্কেল বিক্ষেপ দেয়, তাই না? গ্যালভানোমিটারটা একটা কারেন্ট আছে নির্দিষ্ট আইজি, যার জন্য পূর্ণ স্কেল বিক্ষেপ দেখায়, এবং তার রোধ হচ্ছে জি। তাহলে এইটাই হচ্ছে গ্যালভানোমিটারের ভোল্টেজ, যার জন্য সে পূর্ণ স্কেল বিক্ষেপ দেখায়। কিন্তু মনে করো কোনো একটা গ্যালভানোমিটারকে দিয়ে আমি যে ভোল্টেজটা মাপতে চাইছি, সেই ভোল্টেজটা ভিজির থেকে বড়। সেই অবস্থায় যদি গ্যালভানোমিটারটাকে লাগাই, তাহলে গ্যালভানোমিটারটা কিন্তু পুড়ে যাবে। তাহলে আমাকে কী করতে হবে, গ্যালভানোমিটারের সঙ্গে একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে। কী রকম রেজিস্ট্যান্স লাগাতে হবে, যাতে করে বাদবাকি যে ভোল্টেজ অর্থাৎ ভি মাইনাস ভিজি যে ভোল্টেজটা আছে, সেইটা এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যায়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের গ্যালভানোমিটার, এইটা আমাদের ভোল্টেজটা মাপতে চাইছি। আর গ্যালভানোমিটার যে ভোল্টেজ সেটা হচ্ছে আইজি ইন্টু জি। ঠিক আছে, তাহলে রোধের মান কত হবে, রোধের দুই প্রান্তে ভোল্টেজ হচ্ছে ভি মাইনাস ভিজি বাই কারেন্ট, কারেন্ট হচ্ছে আইজি। কারেন্টটাতে শ্রেণীতে থাকলে কারেন্টটাতে একই যাবে। তাহলে গ্যালভানোমিটারে আইজি প্রবাহের জন্য সর্বোচ্চ বিক্ষেপ দেখায়, তাহলে গ্যালভানোমিটারে যেহেতু আইজি প্রবাহ যাবে, তার থেকে বেশি প্রবাহ যেতে পারবে না, তাহলে রোধের মধ্যে দিয়েও আইজি প্রবাহ যেতে পারবে। ঠিক আছে, তাহলে সেটা কত হবে, সেটা হবে ভি বাই আইজি মাইনাস ভিজি বাই আইজি। এখন ভিজি বাই আইজি মানে হচ্ছে জি, তাহলে আর সমান হবে ভি বাই আইজি মাইনাস জি। তাহলে এইটাই হচ্ছে আমাদের রোধের ভ্যালু। যে রোধটা আমাদের কোথায় লাগাতে হবে, গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে লাগাতে হবে। এর মান কিন্তু অনেক বেশি, দেখো ওভারঅল রোধটা কিন্তু বেড়ে গেছে, আর প্লাস জি হয়ে গেছে, তাই না? অ্যামিটারের ক্ষেত্রে তোমরা যদি রোধটা বার করো, তাহলে দেখবে রোধটা অনেক কমে গেছে। অ্যামিটারের ক্ষেত্রে রোধটা কত হয়, অ্যামিটারের ক্ষেত্রে শান্টটা যেহেতু লাগানো হয়েছে সমান্তরালে, তাহলে অ্যামিটারের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রোধ যেটা হয় সেটা হচ্ছে জি আর শান্টের প্যারালাল, জি ইন্টু এস বাই জি প্লাস এস। তার মানে জি ইন্টু জি বাই এন মাইনাস ওয়ান বাই জি প্লাস জি বাই এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তো নিচেরটা তো এন মাইনাস ওয়ানটা তো কেটেই গেল, উপর দুটো, তাহলে এটা কত হবে, এটা উপরটা হয়ে গেল জি এন, এন মাইনাস ওয়ান কেটে যাবে, জি এন মাইনাস জি মানে জি হয়ে গেল, আর নিচেরটাতে এটাকে যোগ করলাম না, সরি, ওপরটা হচ্ছে জি স্কোয়ার বাই এন মাইনাস ওয়ান, আর নিচেরটা কত হয়ে গেল, নিচেরটা হবে জি এন বাই এন মাইনাস ওয়ান। তাহলে এন মাইনাস ওয়ান কোটায় কেটে গেল, একটা জি কেটে গেল, তাহলে জি বাই এন হবে। তাহলে অ্যামিটারের ক্ষেত্রে দেখো তুল্য রোধটা কমে যায়, ওই জন্য অ্যামিটারের রোধ অনেক কম হয়। গ্যালভানোমিটারের যা রোধ ছিল তার থেকে কিন্তু রোধটা কমে গেল অ্যামিটারের ক্ষেত্রে। আর ভোল্টমিটারের ক্ষেত্রে কি হয়, জি প্লাস আর হয়ে যায়, অর্থাৎ টোটাল রোধটা কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, তো চলো দুটো প্রবলেম করি, যার সাহায্যে আমরা বুঝতে পারবো যে কী করে আমরা একটা অ্যামিটারকে ভোল্টমিটার বা একটা গ্যালভানোমিটারকে কীভাবে আমরা একটা অ্যামিটার বা ভোল্টমিটারে পরিণত করবো। বলে যে একটা গ্যালভানোমিটার দিয়েছে, যার রোধ দিয়েছে 10 ওহম, এবং সেটা 10 মিলি অ্যাম্পিয়ারের জন্য, আইজির জন্য 10 মিলি অ্যাম্পিয়ারের জন্য, 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ারের জন্য পূর্ণ স্কেল বিক্ষেপ দেখায়। ঠিক আছে, আমরা 10 টু দি পাওয়ার মাইনাস 2 অ্যাম্পিয়ারের জন্য পূর্ণ স্কেল বিক্ষেপ দেখায়। তো প্রথম পার্ট দিয়েছে যে এটাকে আমরা অ্যামিটারে পরিণত করতে চাইছি যেটা 2 অ্যাম্পিয়ার মাপতে পারবে। তাহলে এখানে এন কত, এন হচ্ছে আই বাই আইজি, মানে 2 বাই 10 টু দি পাওয়ার মাইনাস 2, মানে হচ্ছে 200। তাহলে স্যান্টের মান কত হবে, জি বাই এন মাইনাস ওয়ান, অর্থাৎ 10 বাই 200 মাইনাস 1, মানে 10 বাই 199। ঠিক আছে, 10 বাই 199 করলে কত হবে, এটা করলে হবে 0.0503, এত ওহমের একটা শান্ট যোগ করতে হবে। ঠিক আছে, এত ওহমের একটা শান্ট যোগ করতে হবে। 5 ভোল্টের ভোল্টমিটার কী করে তৈরি করবো, 2 নম্বর পার্ট। ভোল্টেজটা বলছে 5 ভোল্ট, তাহলে যে রোধটা বার করবো তার মান কত হয়, ভি বাই আইজি মাইনাস জি। তাহলে 5 বাই আইজিটা কত, 10 টু দি পাওয়ার মাইনাস 2,
10⁻², মাইনাস জি গ্যালভানোমিটার হচ্ছে 10, তার মানে 500 মাইনাস 10 মানে 490 ওহমের রোধ শ্রেণী সমবায়ে লাগাতে হবে, তাই না? 490 ওহমের রোধ একটা শ্রেণী সমবায়ে লাগাতে হবে, তাহলে এটা ভোল্টমিটারে পরিণত হবে, যেটা 5 ভোল্ট পর্যন্ত মাপতে পারবে। বোঝা গেল? চলো লাস্ট অঙ্ক দেখি আমাদের আজকে। দিয়েছে একটা ভোল্ট মিটার দিয়েছে, সেই ভোল্ট মিটার থেকে অ্যামমিটার বানাতে হবে। অ্যাকচুয়ালি ভোল্ট মিটার বা অ্যামমিটার এরা কিন্তু সবাই গ্যালভানোমিটার, তাই আমরা ইচ্ছে করলে একটা ভোল্ট মিটারকেও কিন্তু অ্যামমিটারে পরিণত করতে পারবো। এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালে আছে। তো সেরকম একটা ভোল্ট মিটার দিয়েছে, যার রোধটা হচ্ছে, ভোল্ট মিটারকে গ্যালভানোমিটারই ধরি, যার রোধ হচ্ছে 300 ওহম এবং যেটা 150 ভোল্ট মাপতে পারে। তার মানে তার মধ্যে কারেন্ট কত হবে? V/G মানে 150/300 মানে হাফ অ্যাম্পিয়ার সে কারেন্ট মাপতে পারে। যে ভোল্টমিটারটা দিয়েছে সেটাই আইজি, সেটাকে আমরা গ্যালভানোমিটার হিসেবে ধরবো। ঠিক আছে, এইটা দিয়ে আমি একটা অ্যামমিটার বানাতে চাইছি যেটা 8 অ্যাম্পিয়ার, ম্যাক্সিমাম 8 অ্যাম্পিয়ার মাপতে পারে। তাহলে এই ক্ষেত্রে এনটা কত হবে? I/IG, তাহলে 8/2 মানে এটা 16 হয়ে যাবে। তাহলে যে সানটা লাগবে সেটা কত হবে? G/n-1, জিটা কত? 300 বাই এনটা কত? 16, 16 মাইনাস 1 মানে 300/15 মানে 20 ওহম। তাহলে আমাকে ওই ভোল্টমিটারের সঙ্গে সমান্তরালে একটা 20 ওহমের শান্ট যোগ করে দিতে হবে, তাহলে কিন্তু ওই ভোল্টমিটারটা গ্যালভানোমিটারে পরিণত হয়ে যাবে, যেটা 8 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারবে। তাহলে আমরা ইচ্ছা করলে একটা ভোল্টমিটারকে অ্যামমিটারে পরিণত করতে পারবো এবং ইচ্ছা করলে একটা অ্যামমিটারকেও ভোল্টমিটারে পরিণত করব, তার দরকার মতো একটা রেজিস্ট্যান্স শ্রেণীকে যোগ করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিওটা। তা আমাদের যে চ্যাপ্টারটা ছিল তড়িৎ চুম্বকত্ব আজকে শেষ হলো। পরের দিন আমরা আবার নতুন একটা চ্যাপ্টার শুরু করব। পরের দিনের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে পদার্থের চৌম্বক ধর্ম, এটা শুরু করব। ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে।